বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বিষয়ের দ্বিতীয় অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী অংশ সেটা হচ্ছে ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের বিভিন্ন ফল্ট, এর মেরামত এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি। তো ডিসি জেনারেটর বা জেনারেটর কি, মোটর কি, এগুলো তোমরা ইতিমধ্যে জেনে এসেছো আগের পর্বগুলোতে। তারপরও একটু স্মরণ করিয়ে দিতে চাই, জেনারেটর বলতে মূলত আমরা কি বুঝি। জেনারেটরটা কি? যেখানে বিদ্যুৎ যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে যে যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় সেটা হচ্ছে জেনারেটর। আর মোটর কি? ঠিক এর বিপরীত, যেখানে বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয় সেটাই হচ্ছে মোটর। এই যে ডিসি মেশিন, এখানে ডিসি মেশিনের বিভিন্ন ফল বা ত্রুটি আমরা আলোচনা করতে যাচ্ছি। তো ডিসি জেনারেটর এবং ডিসি মোটর এখানে চলে এসেছে। মূলত গঠনগত দিক থেকে ডিসি মোটর এবং জেনারেটরের কোনো পার্থক্য নেই। আমরা জানি যে একটা ডিসি মেশিনকে যখন প্রাইম মুভারের মাধ্যমে ঘোরানো হবে তখন সেটা একটা জেনারেটর হিসেবে কাজ করবে, অর্থাৎ সেখানে ডিসি ভোল্টেজ উৎপন্ন হবে। আবার যখন এই মেশিনে আমরা ডিসি সরবরাহ করব তখনও এখানে এটা এমনিতেই ঘুরবে, তখন সেটা কি হিসেবে কাজ করবে? মোটর হিসেবে কাজ করবে। আর যখন এই ডিসি সরবরাহটা যেটা দিচ্ছি সেটা যখন মানে ডিসি দিচ্ছি তখন সেটাকে ডিসি মোটর আমরা বলবো। তো মূলত ডিসি জেনারেটর এবং ডিসি মোটর কি এটা আমরা জানলাম। তো এই মোটর এবং জেনারেটরের যে ফলগুলো জানবো, এটার বিভিন্ন অংশ রয়েছে, মানে গঠন। তো এই গঠনগুলো তোমাদের একটু দেখা দরকার, হয়তো অনেকেই ভুলে গিয়েছো। তো আমাদের মূল যে ডিসি মেশিনের বিভিন্ন অংশ, যেহেতু আমরা বললাম গঠনগত তেমন কোনো পার্থক্য নেই, তাহলে কি কি রয়েছে সেগুলো একটু আমরা সংক্ষেপে বলবো, একটু দেখবো। তো ইয়োক বা ফ্রেমটা মূলত ডিসি জেনারেটর বা মোটরের বহিরাবরণ। এগুলো ভেতরের পোলগুলো এবং বিয়ারিং হাউসকে ধরে রাখে। এখানে পাদানিও রয়েছে, এগুলো একটু ফ্রেমটার সাথে ঝালাই করে লাগানো থাকে। আর এই মেশিনগুলোতে ফ্রেমটা তৈরি হয় মূলত ঢালাই লোহা দিয়ে, বড় আকারের মেশিনগুলোতে স্টিলের পাতলা শীট দ্বারা তৈরি হয়ে থাকে। এরপর আসো পরের অংশ হচ্ছে পোল কোর এবং পোল শু। ডিসি জেনারেটরের চুম্বকীয় পোল হিসেবে সাধারণত ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়ে থাকে। এগুলো ল্যামিনেটেড স্টিল বা পাতলা শীট দ্বারা তৈরি করা হয়ে থাকে। এগুলো দেখতে আয়তাকার হয়ে থাকে। এগুলো হচ্ছে পোল কোর। আর পোল শু হচ্ছে ফ্রেমের সাথে অনেকগুলো নাট বোল্ট দিয়ে এগুলো আটকানো হয়ে থাকে। এই যে শীটগুলো, এগুলো নাট বোল্ট দিয়ে আটকানো হয়ে থাকে। আর যেটা আর্মেচারের কাছাকাছি থাকে সেই অংশটা একটু চ্যাপ্টা এবং চওড়া হয়, সেটাকে বলা হয় পোল শু। এরপর হচ্ছে আর্মেচার কোর, আরেকটা অংশ। আর্মেচার কোরটা মূলত ডিসি জেনারেটরের মাঝখানে অবস্থান করে। এটা একটা সিলিন্ডার আকৃতির হয়ে থাকে। এগুলো, এটা দুইটা প্রান্ত একটা বিয়ারিং এর মাধ্যমে আটকানো থাকে যেন সহজেই এটাকে ঘোরানো যায়, সেটাই হচ্ছে আর্মেচার কোর। এটা সাধারণত গোলাকার সিলিকন স্টিলের শীট দ্বারা তৈরি করা হয়ে থাকে। শীটগুলোকে আবার এখানেও একত্রে নাট বোল্ট দিয়ে সিলিন্ডার আকৃতিতে তৈরি করা হয়ে থাকে। পরের অংশটা হচ্ছে এয়ার গ্যাপ। পোল শু এবং আর্মেচারের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়ে থাকে, সেইটাকেই এয়ার গ্যাপ বলে। এয়ার গ্যাপটা রাখা হয় মূলত আর্মেচারের পোলের সাথে যেন ঘর্ষণ ছাড়া ঘুরতে পারে, এই জন্যই এই গ্যাপটা রাখা হয়ে থাকে। এরপর হচ্ছে ফিল্ড কয়েল। কয়েল, এখানে পোল কোরটাকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত করার জন্য এর গায়ে কি করা হয়? পরিবাহী কয়েল পেঁচানো হয়ে থাকে। এই কয়েলটাকে ফিল্ড কয়েল বলা হয়ে থাকে। একটা জেনারেটরে অনেকগুলো কয়েল পেঁচানো থাকে, এটা মূলত সুপার এনামেল কপার তার দিয়ে পেঁচানো থাকে। এরপর হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং মূলত এই যে আর্মেচার কোরের খাঁজগুলোতে এই ওয়াইন্ডিংটা করা থাকে। এইখানেও সুপার এনামেল কপার তার ব্যবহার করা হয়ে থাকে এবং অনেকগুলো প্যাচ দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো তারপর হচ্ছে কমুটেটর, চিত্রে দেখতে পাচ্ছ। কমুটেটরটা কি? আমরা জানি জেনারেটরে বা মোটর প্রাইমারি লেভেলে যে ভোল্টেজটা উৎপন্ন হয় বা যে কারেন্ট এবং ভোল্টেজটা উৎপন্ন হয় সেটা মূলত এসি হয়ে থাকে, সরাসরি ডিসি আমরা পাই না। তাহলে এই যে এসিটাকে ডিসিতে রূপান্তর করার জন্য যে ডিভাইসটা ব্যবহার প্রথমে আসে সেটাই মূলত কমুটেটর। তাহলে কমুটেটরটা কি করছে? এসিকে ডিসিতে রূপান্তর করে আমার আউটপুটে পাঠাচ্ছে। এরপর হচ্ছে ব্রাশ। ব্রাশটা কি?
এই যে ডিসিটা উৎপন্ন হলো, এই উৎপন্ন ডিসিটাকে মানে অল্টারনেটিং কারেন্টটাকে ডাইরেক্ট কারেন্টে পরিণত করার পর সেটা বাইরে যে প্রেরণ করা হচ্ছে, এটা একটা ব্রাশ দিয়ে প্রেরণ করা হয়, সেটাই মূলত ব্যবহার করা হয়ে থাকে এই জেনারেটর বা মোটরে, এটাকে বাইরে পাঠানোর জন্য। তারপর হচ্ছে শ্যাফট এবং বিয়ারিং। এটা আর্মেচারের প্রাইম মুভারকে যখন ঘোরানো হয় তখন এর কেন্দ্রস্থলে একটা ছিদ্র থাকে, ছিদ্রটা এটা ইস্পাতের তৈরি হয়ে থাকে, এখানে শ্যাফটটা ঢুকানো হয়। তো শ্যাফটের উপরে আর্মেচার এবং কমিউটেটরটা চাবি দিয়ে আটকানো থাকে। শ্যাফটের দুইটা প্রান্তে বিয়ারিং লাগানো থাকে এবং এই বিয়ারিং এর কারণে শ্যাফটটা খুব সহজেই ঘুরতে পারে। মেশিনের ওজন অনুযায়ী এখানে বিয়ারিংটা সেট করা হয়ে থাকে। কোনো কোনো বিয়ারিং বল বিয়ারিং হতে পারে, আবার কোনোটা তোমার রোলার বিয়ারিংও হতে পারে। তো আমরা জেনারেটরের বা মোটরের বিভিন্ন অংশ, যেহেতু গঠনগত কোনো পার্থক্য নেই, আমরা বিভিন্ন অংশগুলো একটু দেখলাম। এখন আমরা ডিসি জেনারেটর আর মোটরের ত্রুটিগুলো সম্পর্কে জানবো। তো কি কি ত্রুটি রয়েছে চলো আমরা একটু দেখে নিই। যে ত্রুটিগুলো নর্মালি তোমার দেখা যায় সেগুলো হচ্ছে ইঞ্জিন চালু না হওয়া, বা ইঞ্জিনে ফায়ার সংঘটিত না হওয়া, বা ফায়ার সংঘটিত হচ্ছে কিন্তু পিক আপ স্পিড মানে আমার যে স্পিডটা প্রয়োজন সেটাতে না যাওয়া। তারপর ইঞ্জিন মিসফায়ার করবে অনেক সময়, আউটপুট পাওয়ার কম হতে পারে, প্রেসার অয়েল মানে অয়েলের প্রেসারটা কম হতে পারে, তারপর ওভারহিটিং হতে পারে, মেশিন অত্যাধিক গরম হতে পারে, চিমনির কালো ধোঁয়া নির্গত হতে পারে, তারপর সার্কিট ফিউজটা নষ্ট হয়ে যেতে পারে, তারপর কেবল প্রান্তটা ওভারহিটিং হতে পারে, আউটপুট ভোল্টেজটা আনস্টেবল হচ্ছে, অর্থাৎ ওখানে যে পরিমাণ থাকার কথা সেটা কন্টিনিউ হচ্ছে না। এটা মূলত জেনারেটরের ফল্টগুলো। মোটরের ফল্টগুলো কি কি? অনেকটা কাছাকাছি। আর্মেচার ফল্ট বলতে এখানে এক বা একাধিক তোমার টার্ন যেগুলো সেগুলো শর্ট হতে পারে বা ওপেন হয়ে যেতে পারে, আর্মেচার ভেঙে যেতে পারে, তারপর তোমার হচ্ছে স্টার্টেড আর্মেচার ওয়াইন্ডিং হতে পারে, ব্রাশ ক্ষয় হয়ে যেতে পারে। এই ফলগুলো যে আমরা বললাম এগুলোকে শনাক্ত করার জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলো কি কি? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে মনিটরিং করতে হবে, তাপমাত্রাটাকে পরিমাপ করে দেখতে হবে, তারপরে ইনফ্রারেড রিকগনিশন এই মাধ্যমে আমাদের জানতে হবে যে কি পরিস্থিতি রয়েছে ফলগুলো শনাক্ত করার জন্য। রেডিও ফ্রিকোয়েন্সি ইমিশন মনিটরিং করা যেতে পারে, নয়েজ এবং ভাইব্রেশনটা মনিটরিং করতে হবে, রাসায়নিক বিশ্লেষণ দেখতে হবে, মোটরের কারেন্টটা অ্যানালাইসিস করতে হবে। এই যে মোটরের বিভিন্ন ফল্ট, এগুলো সম্পর্কে আমরা যদি আরো একটু জানতে চাই, বিয়ারিং ফল্টে যদি চলে আসো, মূলত ডিসি জেনারেটর বা মোটর যাই হোক না কেন, আমরা বলেছিলাম যে বল যেটা ব্যবহার করা হয়ে থাকে বা রোলিং যেগুলো ব্যবহার করা হয়ে থাকে, এগুলো দুইটা করে রিং সংযুক্ত থাকে, বিয়ারিং গুলোতে দুইটা রিং সংযুক্ত থাকে। এই রিং বা বল বা রোলিং উপাদান এগুলোর যে সেট সংযুক্ত করা থাকে সেটা একটা রেস পথে ঘুরতে থাকে, যেটা নর্মাল অপারেটিং কন্ডিশনেও ভালো অ্যালাইনমেন্ট থাকলেও অনেক সময় দেখা যায় যে ফ্যাটিক ফেলার সংঘটিত হয়, যেটা কি করে ভাইব্রেশন এবং নলেজের সৃষ্টি করে থাকে, নয়েজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। এটা মূলত গেল বেয়ারিং ফল্ট। এরপর আমরা দেখব আর্মেচার ফল্ট। আর্মেচার ফল্টটা কি? এই ফল্টটা মূলত ইনসুলেশনের সঙ্গে সম্পৃক্ত। ইনসুলেশন যদি ফেইলার হয় তাহলে এই ধরনের ফল্ট দেখা দেয়। এই ফল্টটা সাধারণত ফেজ টু গ্রাউন্ড অথবা ফেজ টু ফল্ট নামেও পরিচিত। এগুলো আর্মেচার ইনসুলেশন কি কি কারণে ফল্ট হয় সেটা হচ্ছে উচ্চ ওয়াইন্ডিং টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারের ওয়াইন্ডিংটা যদি বেড়ে যায়, তারপর প্রান্ত ওয়াইন্ডিং এর যদি লুজ ব্রেসিং হয়, তারপর তেল, ময়েশ্চার এবং ডার্ট অর্থাৎ ধুলাবালি এগুলোর কারণে তোমার আর্মেচার ফল্ট হতে পারে। আর্মেচার বার যদি ভেঙে যায়, কি কি কারণে ভাঙতে পারে? তাপীয় পীড়নের কারণে ভাঙতে পারে, ম্যাগনেটিক স্ট্রেসেস অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক নয়েজ এবং ভাইব্রেশনের কারণে হতে পারে, উৎপাদনগত সমস্যার কারণে হতে পারে, তারপর তোমার শ্যাফট টর্ক, সেন্ট্রিফিউগাল ফোর্স, সাইক্লিক স্ট্রেস থেকে উৎপন্ন তোমার ডাইনামিক স্ট্রেসের কারণে হতে পারে। এরপর আসো ইন্টেন্সিটি সংযুক্ত ফল্ট। এটা মূলত আর্মেচার এবং ফিল্ডের মধ্যে একটা অসামঞ্জস্য এয়ার গ্যাপের কারণে হয়ে থাকে। যখন এই এয়ার গ্যাপটা বেড়ে যায় তখন আনব্যালেন্স রেডিয়াল একটা ফোর্স তখন চলে আসে, তখন ফিল্ড এবং আর্মেচার উভয়ই ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। স্পার্কিং, অতিরিক্ত স্পার্কিং যদি দেখা যায় তখন মেশিনটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, মেশিনের তাপমাত্রা বেড়ে যায়। সাধারণত কার্বন ব্রাশে স্পার্কিংটা দেখা যায়,
উল্টো পথে যদি শর্ট সার্কিটের শেষ প্রান্তে পূর্ণমানের কারেন্ট পৌঁছাতে না পারে তখন এই স্পার্কিং দেখা দেয়। তারপর টার্ন টু টার্ন শর্ট, এটা কার্বন ডাস্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই টার্ন টু টার্ন শর্ট সার্কিট গড়ে ওঠে। তারপর হচ্ছে কয়েল টু কয়েল শর্ট, এটা বোঝাই যাচ্ছে দুইটা কয়েলের মধ্যে যখন শর্ট হয়ে যায় তখন সেটা কয়েল টু কয়েল শর্ট হয়। ব্রাশ পজিশন যদি ঠিক না থাকে তাহলে স্পার্কিং সংঘটিত হতে পারে, তখন মেশিনটা গরম হয়ে যাবে, তখন মোটরটা অতিরিক্ত কারেন্ট গ্রহণ করা শুরু করবে। তারপর হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং গ্রাউন্ড হয়েছে কিনা সেটা শনাক্ত করার জন্য নিউট্রাল ভোল্টেজের টাইম ডোমেইন অ্যানালাইজ করতে হবে। যদি আন্ডার নো ভোল্ট কন্ডিশনে থাকে তাহলে ফিল্ড ভোল্টেজটা সঠিক পাওয়া যায়, কিন্তু যদি ফল্ট কন্ডিশনে থাকে তাহলে ফিল্ড ভোল্টেজটা অনেক কম পাওয়া যাবে। ডিফারেন্সিয়াল কারেন্ট, যখন দুইটা কয়েলের মধ্যে কারেন্টটা আলাদা হবে অর্থাৎ পার্থক্য থাকবে বা ভিন্ন ভিন্ন কারেন্ট চলাচল করবে, তখন এদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের কারণে মানে কারেন্টের যে পার্থক্য, এটার জন্য মেশিনটা গরম হয়ে যাবে এবং একসময় কয়েলটা পুড়েও যেতে পারে। এরপরে হচ্ছে মোটামুটি আমরা ডিসি জেনারেটর এবং মোটরের ফল্টগুলো জানলাম। এখন ডিসি জেনারেটর এবং মোটরের রক্ষণাবেক্ষণের জন্য এবং মেরামতটা কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা জানবো। তো ডিসি মেশিনটা মেরামতের জন্য আমাদের কতগুলো ধাপ আমরা অবলম্বন করতে পারি বা অনুসরণ করতে পারি, সেটা হচ্ছে প্রধান ফিল্ড যেটা এবং আর্মেচার ওয়াইন্ডিং এর কিছু কিছু অবস্থাগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে। কি কি করতে হবে? স্লট, তোমরা জানো আর্মেচার স্লট রয়েছে, এই স্লট গুলোকে শক্ত করে বাঁধতে হবে যেন লুজ না হয় বা ড্যামেজ না হয়। কোথা থেকে? তাদের পজিশন থেকে। তারপরে টাইট ল্যাশিং এবং ব্লকিং করতে হবে যেখানে লুজ বা ভেঙে যাবে। তারপর ময়লা, তেল বা ময়েশ্চার যেগুলো কয়েলের উপরে জমে সেগুলোকে পরিষ্কার করতে হবে, অপসারণ করতে হবে। কয়েল ড্যামেজ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের প্রয়োজন, মেরামতের জন্য প্রয়োজন যে কোনো ধরনের তোমার বার্নিং বা লুজ কানেকশনটা চেক করার প্রয়োজন হবে। কয়েল যে স্লটের ভিতর থেকে সরে যায় সেখানে ময়লা বা কেমিক্যাল আছে কিনা, ইনসুলেশন অপসারিত হয়েছে কিনা সেগুলো খেয়াল করতে হবে। যদি মারাত্মক কোনো সমস্যা দেখা যায় তখন পুরো ইউনিটটাকে নতুন করে পরিদর্শন করার প্রয়োজন দেখা দেবে এবং সেটা খুব সতর্কতার সাথেই করতে হবে। এরপর কেবল ল্যাগ বা টার্মিনালটাকে খেয়াল করতে হবে, কোনো লুজ টার্মিনাল আছে কিনা, তাহলে থাকলে সেটাকে অপসারণ করতে হবে। তারপর একটা ওয়াইন্ডিং যদি নষ্ট হয়ে যায় বা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে দেখা যায়, তখন খুব সতর্কতার সাথে এই ড্যামেজের নেচারটাকে লক্ষ্য করতে হবে যে কি অবস্থায় এটা নেচার হয়েছে এবং সেটার যদি সম্ভব হয় একটা ছবি তুলতে হবে এবং এটা একটা রেকর্ড রাখতে হবে। তারপর ইনসুলেশন ফেলারের জন্যও এটা খেয়াল রাখতে হবে যে ইনসুলেশন ফেলার হচ্ছে কিনা। যদি ফ্যানের ভাঙা ব্লেড মোটরের ভেতরে যায় এটার জন্য ইনসুলেশন ফেলার হতে পারে। আবার ওয়াইন্ডিং এ যদি কোনো ড্যামেজ না থাকে তাহলে ভার্নিশটাকে বা কম ভার্নিশটা ব্যবহার করতে হবে। আবার যদি ওয়াইন্ডিং এ ড্যামেজ পাওয়া যায় তাহলে ওয়াইন্ডিং এর এই ইনসুলেশন যেটা, এটা রোধটাকে পরিমাপ করার প্রয়োজন দেখা দিবে মেগার দিয়ে। আবার যদি পরিমাপকৃত এই ইনসুলেশন রেজিস্ট্যান্সটা মেশিনের যে নেম প্লেট, এই নেম প্লেটের খোদাইকৃত মানের সাথে যদি মিল না থাকে বা কাছাকাছি না থাকে তাহলে ওয়াইন্ডিংটাকে পুঙ্খানুপুঙ্খভাবে শুকাতে হবে, সেটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং কোনোভাবে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি হওয়া যাবে না। আবার যখন এই সকল প্যারামিটার গুলোকে সঠিকভাবে না পাওয়া যায় তখন মেশিনটাকে কি করতে হবে? পুনরায় রিওয়াইন্ডিং করতে হবে এবং পুনরায় সবকিছু টেস্ট করতে হবে। আবার ব্রাশ, হোল্ডার, কমিউটেটরের অবস্থা এগুলোও খেয়াল করতে হবে। ওয়াইন্ডিং রাব চিহ্ন পরীক্ষা করতে হবে, ফিল্ড পোলের এগুলো তোমার পর্যায়ক্রমে দেখতে হবে। তারপর আর্মেচার কোরের যে স্ট্রাকচারটা, এটাকে সতর্কতার সাথে চেক করতে হবে, যেখানে মারাত্মক ক্ষয় যদি হয়ে থাকে, কোর শিফটিং, লোকাল ওভারহিটিং এই বিষয়গুলো, তারপরে ম্যাটেরিয়াল লুজ বা ভেঙে যাচ্ছে কিনা এগুলো খেয়াল করতে হবে। উচ্চ মাইনে যদি থেকে থাকে সেগুলো অপসারণ করতে হবে। মূলত এগুলো মেরামতের আমরা ধাপগুলো দেখলাম। এখন এই যে রক্ষণাবেক্ষণটা কিভাবে করব, ডিসি মেশিনের রক্ষণাবেক্ষণ দুইটা ধাপে করা যেতে পারে, একটা হচ্ছে প্রতিরোধমূলক, একটা হচ্ছে প্রতিকারমূলক। প্রতিরোধমূলক যে কার্যক্রম সেটা এইভাবে আমরা করতে পারি যে ময়লা আবর্জনা জেনারেটর বা মোটরের ক্ষেত্রে প্রতি মাসে একবার চেক করতে হবে।
তারপর তোমার ফ্যান পরিষ্কার করা, এটা বছরে 4 বার করতে হবে। বেয়ারিং লুব্রিকেশন, এটা দেখতে হবে, সেমি অ্যানুয়ালি ভাবে করতে হবে। তারপর ভ্যাকুয়াম বা ব্লু আউট ইন্টেরিয়র, এগুলো সেমি অ্যানুয়ালি ভাবে করতে হবে। ব্রাশ স্প্রিং টেনশন, এগুলো পরীক্ষা করতে হবে। কমোটেটর, ব্রাশ, ফিল কয়েল, আর্মেচার ওয়াইন্ডিং, ইলেকট্রিক্যাল সংযোগ, এগুলো সব সেমি ম্যানুয়ালি ভাবে আমরা একটা শিডিউল করে পরীক্ষা করার প্রয়োজন পড়বে আর কি, প্রতিরোধমূলকের ক্ষেত্রে। আর প্রতিকার যেটা, সেটাকে আমার করতে হবে কি, মেশিনের নয়েজ এবং ভাইব্রেশন যদি বেড়ে যায় তাহলে মেশিনটাকে কি করতে হবে, ড্রাইভ এন্ড লোডের সাথে ম্যাচ করে চালিয়ে পরীক্ষা করতে হবে। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যে কোনো অসামঞ্জস্যতা, ব্রাশ চ্যাটারিং, খারাপ বেয়ারিং, এগুলো মেকানিক্যাল লুজ প্রভৃতি কারণে যখন এগুলো হবে, তখন এগুলোর একটা সমস্যার যে ধরন থাকবে সেটা অনুযায়ী সমাধান করতে হবে। আর মেশিন যদি ওভারহিটিং হয় তাহলে লোড চেক করতে হবে যে মেশিন ওভারলোডেড হয়েছে কিনা। যদি ওভারলোড হয় তাহলে সেটাকে অপসারণ করতে হবে। অপর্যাপ্ত এয়ার বা ওয়াটার ফ্লো এর কারণেও হতে পারে, তখন সেখানে পর্যাপ্ত বাতাস বা পানির প্রবাহ অব্যাহত রাখতে হবে। ব্রাশে স্পার্কিংটা বেশি যদি পরিলক্ষিত হয় তাহলে ব্রাশ স্প্রিং টেনশন পরীক্ষা করে দেখতে হবে এবং ব্রাশের ক্ষয় পরীক্ষা করে দেখতে হবে। যদি স্প্রিং টেনশন কম থাকে তাহলে সেটাকে বাড়াতে হবে, এবং ব্রাশ যদি বেশি ক্ষয় হয়ে যায় তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে। তো মোটামুটি আমরা ব্রাশ ডিসি মেশিনের মেরামত দেখলাম, রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় সেটা দেখলাম, ত্রুটিগুলো দেখলাম। মূলত তোমাদের এই থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা একটু বেশি বেশি পড়তে হবে বিষয়গুলো আয়ত্তে রাখার জন্য। তো আশা করছি তোমরা কোনো সমস্যায় পড়বে না। একটু ভালোভাবে যদি চর্চা করো তাহলে তোমরা এটা আয়ত্ত করতে পারবে খুব সহজেই। তো দ্বিতীয় চ্যাপ্টারে মোটামুটি এই পর্যন্তই। তোমরা সওয়ালগুলো, মেরামত এবং রক্ষণাবেক্ষণগুলো বাসায় পড়বে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো। নেক্সট নতুন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।